চুপ করো বেয়াদব ছেলে। তুমি এখনো ওই বাড়িতে যাও কেন? কি এমন কারণ যে তোমাকে ওই বাড়িতে যেতেই হয়? প্রিয়াস আমতা আমতা করে বলল। আরে বড় আব্বু, তুমি ভুল বুঝতেছো। আমি এখন তো এই বাড়িতে যাই না। আদিল শিকদার উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে প্রিয়াসের শার্টের কলার টেনে ধরে রাগী গলায় গর্জন করে বললেন। এক ভুলের ক্ষমা বারবার হয় না, তুমি জানো না? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। এরপর যদি কোনো ভুল করো, তোমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। প্রিয়াস রাগে কটমট করতে করতে বলল। এটাই বলা বাকি ছিল ড্যাড। আমি তো তোমার নিজের ছেলে নই, থাকলে এই কথাটা বলার সাহস দেখাতে না। আদিল শিকদার রেগে গিয়ে বললেন। তুমি আমার নিজের ছেলে হলে এতদিনে তোমাকে কয়েকশো টুকরো করে আমি নদীতে ফেলে দিতাম। মাইমুনা শিকদার সিঁড়ির এক পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তার এতটাও সাহস হয়নি যে বড় ভাসুরের সামনে গিয়ে দু চারটা রেগে কথা বলবেন। প্রিয়াসের পাশে থাকা একটি চেয়ারে লাথি মেরে রেগে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে গেলেন। কান্নারত মাইমুনা শিকদার চুপ করে সবটাই দেখলেন। রাত ৮টার পর ঈশান কাউকে কিছু না বলে হসপিটালে জুথিয়ার ইরার জন্য খাবার নিয়ে এসেছে। আশ্চর্যভাবে ঘন্টা খানিক ধরে তাদেরকে খুঁজতেছে, কোথাও না পেয়ে সোজা কাউন্টারে গিয়ে সিট নম্বর বললে তারা জানায় তারা তো ভর্তি করার ১০ মিনিট পরেই বের হয়ে গেছে, আর আসেনি। ঈশান রাগে কটমট করতে লাগলো। ফোনটা বের করে জুথিকে কল করলো। অবাধ্য মেয়ের মতন যদি কলটা রিং হলো কিন্তু কেউ রিসিভ করলো না, তাই বাধ্য হয়ে ইরার নম্বরে কল করলো ঈশান। ইরার নম্বরে কল করতেই কলটা রিসিভ হলো। ঈশান বেশ কিছু রাগে মেজাজ দেখিয়ে বলল। বনু, কোথায় তুই? অপর প্রান্ত থেকে ভেসে আসলো পুরুষালী শক্তপোক্ত কণ্ঠের মানবকে, যে এই মুহূর্তে রাগে রিরি করে বলছে। ঈশানের বাচ্চা, আমার বউ কই? এনার ফোনটা তাহলে কি বাসায়? ফোনটা কে রিসিভ করলো? আদিল নয় তো? আদিল তো আমেরিকা, কালকে আসবে। আমি কি ভুল শুনলাম তাহলে? ঈশানের ভাবনার মাঝেই আদিল আবারও চিৎকার করে বলে উঠল। আমার বউ কই? না না, এটা তো সত্যি আদিল। এখন কি বলবো আমি যে আমার বউ অসুস্থ? আমি তাকে নিয়ে হসপিটালে এসেছি। এখন তাদের দুইজনকেই খুঁজে পাচ্ছি না। এরকম বললে আদিল যে খবর করে ছাড়বে। ঈশান স্বাভাবিকভাবে বলল। আমি কিভাবে জানবো তোর বউ কোথায়? ঈশানের বাচ্চা, মিথ্যা কথা বলিস আমাকে। তোরে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দেবো। এই, আমিও তোর জন্য ছাদেই অপেক্ষা করছি। আমি কিন্তু ভীষণ রেগে আছি। সত্যি করে বল, আমার বউ কই? মনে হয় জাহান্নামে আছে। তুই গিয়ে বরং একটু খুঁজে দেখে আয়। শালা ইয়ার কি মারছিস? তবে রে, আমি আসতেছি, দাঁড়া। আদিলের রাগের গতিবেগটা বুঝতে পেরে ঈশান শান্ত গলায় বলল। আরে ভাই, আমি সত্যিই জানি না তোর বউ কোথায়। আমি তো আমার বউকেও খুঁজে পাচ্ছি না। তুই কোথায় এখন? সত্যি করে বল। আমি হসপিটালে দাঁড়িয়ে আছি। তুই যদি নাম্বারটা আমাকে সেন্ড কর, আমি লোকেশন খুঁজে বের করছি। ওকে। বলেই ঈশান জুথির নাম্বারটা আদিলকে সেন্ড করলো। আদিল সাথে সাথে লোকেশন ট্র্যাক করে দেখতে পারে তারা সেই ভয়ঙ্কর বাড়ির আশেপাশে আছে। আদিল আর ১ মিনিটও দাঁড়ায় না, ঈশানকে লোকেশনটা পাঠিয়ে দিয়ে এবং আসতে বলে। প্লিজ একবার খাও, এগুলো খেলে নেশা হয় না। ট্রাস্ট মি। না, আমি ড্রিঙ্কস করি না, আপনি খান। আরে বেবি, কিছুই হবে না, প্লিজ একবার ট্রাই তো করে দেখো। নো থ্যাঙ্কস, আপনি ওখান থেকে একটা জুস নিয়ে আসুন। আয়রার বলার সাথে সাথে প্রিয়াস গিয়ে একটা স্পাইসি জুস নিয়ে আসে। এনে আয়রার হাতে দিতেই আয়রা জুসটা হাতে নিল, একটু একটু করে খাওয়া শুরু করলো। প্রিয়াস বারবার আয়রাকে দেখছে। প্রতিবারের তুলনায় ড্রেসটা বেশ ছোট, শরীরের কিছু জায়গা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। প্রিয়াস বারবার আয়রাকে বাজে নজরে দেখে উপভোগ করছে। আয়রার মাথা ঘুরছে। আস্তে আস্তে চেয়ারের পাশে মাথা রেখে গা এলিয়ে দিল। মুহূর্তেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। প্রিয়াস মনে মনে দুষ্টু হাসি হেসে নিল, কারণ জুসের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। প্রিয়াস কয়েকটা বন্ধু এগিয়ে আসলো আয়রার দিকে, বাজেভাবে স্পর্শ করতে গেলে প্রিয়াস এক ঝটকায় সবাইকে দূরে ফেলে দেয়। দাঁতে দাঁত পিষে বলে। এইটা আমার পাখি, হাত লাগালে জানে মেরে দিব, দূরে থাক। প্রিয়াস ১,০০,০০০ টাকার একটা বান্ডিল হাতে ধরিয়ে দিয়ে বলল। জন্মদিনের নাটক করার জন্য ধন্যবাদ, কিন্তু ভুল করেও এই মেয়ের দিকে তাকালে শেষ করে দেব। প্রিয়াসের পাশে থাকা একটা ছেলে বাঁকা হাসি হেসে বলল। আরে বন্ধু, রেগে যাচ্ছিস কেন? তুই তো একটু পর থেকেই মজা নিবি। চল আজকে একসাথে নেই। শি ইজ ভেরি হট অ্যান্ড সেক্সি। ছেলেটার কথা শেষ হওয়ার আগে প্রিয়াস ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারে। সাথে সাথে ছেলেটা ফ্লোরে গড়িয়ে পড়ে, নাক ফেটে রক্ত পড়তে শুরু করে। প্রিয়াস চিৎকার করে বলে। খা নির্পোলা,
তোর সাহস কেমনে এত বড় কথা বলার? তোর জানের মায়া নাই পিয়াস, আবার ও ছুটে ছেলেটাকে মারতে। কিন্তু আশেপাশে সবাই থাকায় প্রিয়াসকে কোনোভাবে আটকে দেয় আর বলে, থাক বন্ধু, ও ভুল করে ফেলেছে। তুই এখন মেয়েটাকে নিয়ে এখান থেকে যা। প্রিয়াস ছেলেটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আয়রাকে কোলে তুলে নিয়ে বের হয়ে যায় নাইট ক্লাব থেকে বলে বাইরে রাখা গাড়ির ভেতরে আয়রাকে শুয়ে দিয়ে প্রিয়াস গাড়ি ড্রাইভ করে। এখন উদ্দেশ্য হচ্ছে নিরিবিলি কোনো জায়গা যেখানে পার্সোনাল মোমেন্ট এনজয় করা যায়। ইরা আর জ্যোতি মিলে পুরো বাড়ি সহ আশেপাশের সবকিছু ভালোভাবে খুঁজে দেখেছে, তেমন কিছু চোখে পড়েনি। রতন মিয়া গেটের সামনে দাঁড়িয়ে সবটাই দেখছে। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি, যে হাসিতে অনেক রহস্য লুকিয়ে আছে। তাহলে কি কোনো কিছুই নেই এ বাড়িতে? ইরা চুপ করে বসে আছে। জ্যোতি ইরাকে উদ্দেশ্য করেই বলল, আমরা তো পুরো বাড়ির সব কিছুই দেখলাম, কিন্তু রতন মিয়ার ঘরটা তো দেখলাম না। এমনও তো হতে পারে ওনার মুখের হাসি আর ঘরের ভেতরের কোনো রহস্য আছে। ইরা অদ্ভুত হাসি হেসেই বলল, ঠিক বলেছিস, আমার খেয়াল ছিল না। তাহলে চল। কথা শেষ করে জ্যোতি আর ইরা রুম থেকে বের হবে তখন দেখতে পায় বাইরের দিকে আলো জানালা দিয়ে তাকাতেই দেখে বড় একটি গাড়ি। ভেতরে কে আছে দেখা যাচ্ছে না। দারোয়ান হাত দিয়ে বারবার ইশারা করছে ভেতরে আসতে নিষেধ করেছে। দারোয়ানের কথা শেষ হতে না হতেই আরেকটি গাড়ি এসে সেই গাড়িটাকে ইরা বেশ ভালোভাবে চিনে। এইটা তো আদিলের গাড়ি। সবাই একসাথে এই বাড়িতে কি করছে? দারোয়ান গেট খুলে দিলে দুইটি গাড়ি ভেতরে প্রবেশ করে। প্রিয়াস ইতোমধ্যে ভয়ে নেতিয়ে গেছে। আদিল গাড়ি থেকে আগে বের হয়ে প্রিয়াসের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং বের হতে বলে। আদিল খুব ভালো করে জানে প্রিয়াস এ বাড়িতে আসার উদ্দেশ্য ভালো নয়, তাই আদিল প্রিয়াসকে গাড়ি থেকে নামতে বলে। তাই প্রিয়াস আদিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুই এমন করিস কেন? শান্ত হ। এত রাতে তুই এখানে আসছিস কার পারমিশন নিয়ে? গাড়িতে কি আছে? কাকে নিয়ে এসেছিস এই বাড়িতে? আদিল একটানে গাড়ির দরজা খুলে ফেলে। গাড়ির ব্যাক সিটে তাকাতেই আয়রাকে দেখে। এই মুহূর্তে আদিলের ইচ্ছে করছিল প্রিয়াসকে কুপিয়ে হত্যা করতে, কিন্তু আদিল নিজের রাগকে কন্ট্রোল করে আয়রাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটলো। প্রিয়াসকে তো ছাড়া যাবেই না কোনোভাবে, তাই সাথে করে বাড়ির ভেতর নিয়ে আসলো। সবকিছুর আগে আয়রাকে তো ঠিক করতে হবে। এতক্ষণে সবকিছু ইরা আর জ্যোতি দেখলো। তার মানে 3 পশু মিলে একটি মেয়ে। ছি ছি ছি। ইরার গা গুলিয়ে এলো ঘৃণায়। ইরা শক্ত করে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। শুধু যে ইরার রাগ হচ্ছে এমনটা নয়, জ্যোতিও বেশ রাগ হচ্ছে। প্রায় 10 মিনিট পর প্রিয়াস, ঈশান, আদিল ওপরের রুমে আসলো। আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে প্রিয়াসকে হুঙ্কার দিয়ে বলল আদিল, এই যাত্রায় তোর আর বাঁচা হলো না। আজরাইলের সামনে পড়ে গেছিস ভুল করে। জান কবজ না করে কিন্তু আমি যাচ্ছি না তোকে। ভয়ঙ্কর ভাবে হাসি হেসে বলল আদিল। আদিল রুমের এই সেদিন খুঁজলো ইরাকে। ইরাকে না পেয়ে বেলকনির দিকে এগোলো। আদিলকে দেখে জ্যোতি আর দাঁড়ালো না, চলে আসলো ইরার পাশ থেকে। ইরাকে আদিল পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু ইরা কোনো উত্তর করলো না। দেখে আদিল ইরার হাত ধরে নিজের দিকে ঘোরাতেই দেখে ইরা কাঁদছে। কেন কাঁদছে জিজ্ঞাসা করলে ইরা কিছু বলে না। আদিল ইরার চোখের পানি মুছে দিতে গেলে ইরা শক্তপোক্ত গলায় চোখের পানি ছেড়ে বলে উঠল, এখনো সময় আছে শিকদার সাহেব, নিজের ভুলগুলোকে স্বীকার করুন, নয়তো আপনার বুকে ছুরি চালাতে আমার কিন্তু বিন্দু পরিমাণও হাত কাঁপবে না। আশরাফ শিকদার অহনা শিকদারকে দেখে হতবাক হয়ে গেলেন। যেখানে তাদের কালকে বাংলাদেশে ব্যাক করার কথা, সেখানে একদিন আগে ব্যাক করেছে। একদিন আগে করার মতো মানুষ তো অহনা শিকদার নয়। তাহলে কি কিছু হয়েছে? অহনা শিকদার গম্ভীর মুখে বসে আছেন দেখে আশরাফ শিকদার এগিয়ে গিয়ে বসলেন অহনা শিকদারের পাশে। আশরাফ শিকদার অহনা শিকদারকে বললেন, কি হয়েছে রাগিনী? তুমি এত নার্ভাস কেন? অহনা শিকদার নিজের গম্ভীরতা থেকে বেরিয়ে আশরাফ শিকদারকে বললেন, তোমাকে আরেকটা করাবো, তাই তো একটু নার্ভাস আর কি। বিয়ে করাবে সেটা তো সুসংবাদ, তাহলে নার্ভাস হচ্ছ কেন? খুশি হও, এতদিনে তুমি আমার মনের মতন সিদ্ধান্ত নিয়েছ। অহনা শিকদার অবাক হয়ে তাকিয়ে রইলেন আশরাফ শিকদারের দিকে। এ কাকে দেখছে বুঝতে পারছে না? বয়স কত হয়েছে জানা আছে? এ সময় কেউ কি বিয়ে করার জন্য রাজি হয়? আর এই যে মন্ত্রী তো বিয়ে করার জন্য 4 পায়ে রেডি। আশরাফ শিকদার বাঁকা হেসে বললেন, বিয়ে করাতে
4 পা লাগে না রাগিনী, 2 পা লাগে। আমার তো 2 পা আছে। তাহলে বলো, শুভ কাজটা কবে করব? কেন নয়, অতি শীঘ্রই করব শুভ কাজ। মানুষের যখন মরার পাখনা গজায় তখন তোমার মতো অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। দেখতে পারো, সমস্যা নেই, আমি বাধা দিব না তোমাকে। মানে, বিয়ে করাবা না? মজা করলা? এটা কেমন মজা রাগিনী? আমি মানি না। কি মানো না? এই যে বিয়ে করব, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি ভুলে যাচ্ছ কেন? আমি 2টা না, বরং 4টা বউ ডিজার্ভ করি। ও রিয়েলি? আমার ঝাড়ুটা কই? এটা ঠিক করনি তুমি, অহনা। বিয়ের কথা বলে আমার নিষ্পাপ মনটাকে ভেঙে দিয়ে এখন ঝাড়ু খুঁজতেছো? ছি ছি অহনা, তোমার এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। ছি, অসভ্য মন্ত্রী। আপনার বুকে ছুরি চালাতে আমার বিন্দু পরিমাণও হাত কাঁপবে না শিকদার সাহেব। কেন চালাবে আমার বুকে ছুরি? কি ভুল করেছি আমি এমন? আপনি পাপী। হ্যাঁ, হতে পারে আমি পাপি। পাপটা আদৌ তোমার সাথে করেছি? না, তাহলে? পাপ তো পাপই হয় যার সাথে করেন না কেন। গোয়েন্দাগিরি করা বন্ধ করো। স্বামীকে মারার পায়তারা করা বন্ধ করো। স্বামীকে কিভাবে সেবা করতে হয়, ভালোবাসতে হয় সেটা শেখো, কাজে লাগবে। কোনো প্রয়োজন নেই আপনার মতো চরিত্রহীন মানুষকে ভালোবাসার। চরিত্রহীন যদি হয়েও থাকি, তাহলেও আমি তোমার স্বামী। আমার পায়ে নিচে তোমার জান্নাত। আপাতত আপনার পায়ের নিচে জুতো ছাড়া আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি না। দেখবি কেমনে শালি? মন দিয়ে কিছু খুঁজিস? খালি খুঁজিস স্বামীর ভুল। শালি কত্তে কত্তে জাহান্নামে যাবি। অবশ্যই, গেলে তো আপনাকে সাথে করেই নিয়ে যাব। একসাথে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিন শিকদার সাহেব। চলোর কপাল, মুখের উপরে থ্রেট দিয়ে যায়। আদিল আরেকটু এগিয়ে যায় ইরার দিকে। আদিলের সামনের দিকে এগোতে দেখে ইরা পেছনের দিকে যেতে থাকে। ব্যালকনির এক পাশে গ্রিল থাকায় ইরা আর পেছনের দিকে যেতে পারে না। আদিল ইরার মুখ বরাবর নিজের মুখ এগিয়ে নেয় ইরার দিকে। ইরা কপাল কুঁচকে চোখ বন্ধ করে ফেলে। আদিল ইরার কোমর ধরে নিজের খুব খুব থেকে খুব কাছে টেনে আনলো। এইদিকে ইরা কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমায় বাজেভাবে স্পর্শ করবেন না একদম। আদিল কপাল কুঁচকে বলল, স্বামী তার স্ত্রীকে কখনো বাজেভাবে স্পর্শ করে না। আমার ছোঁয়াকে বাজে মনে না করে পবিত্র মনে করো। এরকম ছোঁয়া তুমি প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় পাবে জান। আমি এই বাজে কিংবা পবিত্র কোনো ছোঁয়াই চাই না আপনার কাছ থেকে। স্বামী হই তোমার, আর কত দূরে ঠেলে দিবে আমাকে? এবার তো একটু ভালোবাসো আমাকে। প্রয়োজন নেই, আমি আপনাকে। আপনাকে কি? ছাড়ুন আমায়। বলে ইরা কোনো রকম আদিল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমের ভেতরের দিকে এগিয়ে গেল। আয়রা শুয়ে আছে, দেখতে যেন ঘুমন্ত পরীর মতন লাগছে। শরীরের জামা কাপড় বেশ ছোট। রুমের ভেতর 3জন পুরুষ মানুষ, ইরা নিজেও একটা মেয়ে। তাই ইরা এগিয়ে গিয়ে বিছানার পাশে রাখা একটা কমফোর্টার গিয়ে ঢেকে দিল আয়রার পুরো শরীর। প্রিয়ার সোফায় গায়ে এলিয়ে দিয়ে ফোন দেখছে আর বাঁকা নজরে ইরাকে দেখছে। ইরা এই বিষয়টা বেশ কয়েকবার লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। তার কাছে তো কোনো প্রমাণ নেই প্রিয়াসের বিরুদ্ধে। তার তাকানোটা বেশ বাজে। জুথি বেশ দূরে বসে আছে ঈশানের সাথে। ঈশান এগিয়ে গিয়ে বসলো জুথির কাছে। ঈশানের কাছে যাওয়া দেখে জুথি বেশ কিছুটা দূরত্ব নিয়ে বসতে চাইলো। ঈশান এক হাতে জুথিকে টেনে ধরে রাগে ফুসফুস করতে করতেই বলল, সমস্যা কি? দূরে যাচ্ছ কেন? কেন? কাছে আসার কথা ছিল বুঝি? হ্যাঁ, তুমি জানো না? জেনে কি হবে? কয়টা লাগে আপনার? ঈশান অবাক হয়ে বলে, মানে কি কয়টা লাগে আমার? নাটক করেন আমার সাথে? দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে পারেন না। তাহলে তুমি ঠিকই দেখছো, আমি সত্যি ভাজা মাছ উল্টে খেতে জানি না। তুমি চাইলে উল্টো করে মাছের কাঁটা বেছে আমাকে খাইয়ে দিতে পারো, আমি কিছু মনে করব না। হুম, খুব ঠেকা পড়েছে আমার। সরুন, আমার সামনে থেকে দূরে যান। আর যদি না যাই তাহলে কি করবা? তাই না? বলে জুথি ঈশানের হাতটা টেনে নিয়ে এসে সহ জোরে এক কামড় বসিয়ে দেয়। এতটাই জোরে কামড় বসায় যে সবগুলো দাঁতের কামড় স্পষ্ট। ঈশান ব্যথায় ঢুকরে উঠে জুথিকে ছাড়ানোর চেষ্টা করলো। জুথি আরো সহ জোরে কামড় বসায়। ঈশান জুথিকে শান্ত করার জন্য বলল, দেখো বেবস, সত্যি ব্যথা পাচ্ছি এখন, ছাড়। আর কিছুক্ষণ পর দুইজন মিলে কামড়াকামড়ি করার প্রতিযোগিতা করব, ওকে? ঈশানের এমন অসভ্য মার্কা কথা শুনে জুথি মুহূর্তেই ঈশানের হাতটা ছেড়ে দিল।
কামড় বসানো জায়গা থেকে হালকা রক্ত বের হচ্ছে। ঈশান জানে যুথির রাগ হলে সে কিছু পারুক আর না পারুক কামড়া কামড়িটা ঠিক পারবে। আজকে নতুন নয় যে কামড় বসিয়েছে, এর আগেও বেশ কয়েকবার কামড়ে দাগ ফেলে দিয়েছিল। যুথি ঈশানের থেকে দূরে ইরার কাছে গিয়ে বসলো। সেম, ঈশানও গিয়ে বসলো আদিলের পাশে। আদিলের গায়ের ওপর নিজের হাতটা রেখে ফিসফিস করে বলল, বাসর করার ফিলিংস হচ্ছে হোক, আমি বাসর না করে কাটিয়ে দেওয়া লোক। আদিল কিছুটা চাপা হেসে না বোঝার নাটক করে জিজ্ঞাসা করলো, মানে? বউ ধরতে দিই না, ছুঁয়ে দেয় না, কাছে বসতে দেয় না, এই রোগের কি কোনো ঔষধ পাওয়া যাবে? অবশ্যই আছে। তোর ওষুধ একটাই, ড্যাডের সাথে রাতে গিয়ে লাল পানি সেবন কর, তাহলেই হবে। লাল পানি খেলে তো আমি মাতাল হয়ে যাব। তাতে কি, তখন তো আর বুঝবি না যে বউ ধরতে দেয় কি দেয় না। সোজা কোলে নিয়ে শুয়ে পড়বি, বাকিটা আল্লাহ ভরসা। ঈশান শয়তানি হাসি হেসে বলল, তুই কি ট্রাই করছিস? না, তবে খুব তাড়াতাড়ি করব। তোরও কি আমার মতন সেম সমস্যা? তোর বোন আর তোর বউ দুইটাই এক, ভুলে যাস না। তোর বোন আমাকে ওয়াশরুমের ভেতরে বন্দি করে রেখেছিল, তোর বোনকে আমি ছাড়বো না। আমার বোনকে তুই জীবনে ধরতেই পারি না। তোর জীবন এমনভাবে যাবে বাসর না করতে করতে। যা দিলাম দোয়া কইরা, খাগা ভিক্ষা কইরা। তবে রে শালা, তোরা ভাই বোন কেউই কারোর থেকে কম না। আজকেই বাসর করব, আর তোকে দেখিয়ে দেব, দেখে নিস শালা। বোনের সাথে বাসরটা করবি বলে দেখতে চাইলাম না। সামনের দিকে এগিয়ে যাও বৎস, আমি তো তোমার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখছি না। দেখবিও না, তুই যে কানা। প্রেয়াস এতক্ষণ সবার সব কাহিনী দেখলো, সে বিরক্ত ফিল করছে। কার মুখ দেখে যে আজকে উঠেছিল তার জানা নেই। এত কষ্টের প্ল্যান সহজেই মাটি করে দিল। প্রেয়াস আগে যদি কোনোভাবে টের পেত এই বাড়িতে ইরা আছে, তাহলে কখনো ভুল করেও আসতো না। সকাল হলে আয়রা তো সবটাই বুঝে যাবে, তার কাছে তেমন কোনো ভিডিও নেই, সে যেগুলো দেখিয়ে ভয় দেখাবে। সকাল হলে শিকদার মহলে প্রতিটা লোক তো তাকে চিড়ে চিড়ে খাবে। কে বাঁচাবে তাকে? তাহলে কি রাতের অন্ধকারে পালিয়ে যাবে? প্রিয়াসের ভাবনার মাঝে ঈশান গিয়ে বসলো প্রিয়াসের কাছে। ঈশান শয়তানি হাসি হেসে বলল, এখন পর্যন্ত তোর কোনো অধপতন হলো না রে বন্ধু, সেই লুচ্চামি করিস। লুচ্চামিটা না করে বরং কয়েকশো বিয়ে করে নিলেই পারিস। জনগণের লাভ, তোর লাভ। যা বাল, মজা নিস না। বলিসনি কেন শালা তোরা এই বাড়িতে আসবি? তাহলে তো এই মেয়েরে নিয়ে এই বাড়িতে আসতাম না। আমার কতগুলো টাকা জলে ভেসে গেল জানিস? তোর জন্য এক বালতি সমবেদনা বন্ধু। তুই চাইলে তোর জন্য আমি মেয়ে দেখতে পারি, একদম সানি লিওনের মতো। পাত্র হিসেবে তোর জন্য বেস্ট অপশন। এই রকম জম বাজেটের সস্তা মেয়েকে আমি বিয়ে করব না। ভালো মেয়ে দেখ, তবে আজকে রাতটা ম্যানেজ করে দে। সেই ফিল হচ্ছে আজকে বাসরটা করতে দে সিরিয়াসলি, কালকে ওরেই বিয়ে করব। শালা লুচ্চামি বন্ধ কর। আদিল জানতে পারলে এখনই মেরে দিবে তোরে, বালি চাপা দিয়ে দিবে। এত মেয়ে থাকতে ধলা বিড়ালকে নিয়ে এসেছিস কেন? সকাল হলে এই ধলা বিড়ালই তো তোর জান কবজ করে ফেলবে। দুঃখ হচ্ছে বন্ধু, এখনও শিখলে না কোথায় টোপ ফেলতে হয়। আদিল বেশ কিছুক্ষণ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। ঈশান আদিলকে ইশারা করে বলল বাইরে যাওয়ার জন্য, সিগারেট খাবে। আদিল আর ঈশান রুম থেকে চলে যাবে। ঠিক তখনই আদিলের মনে হলো প্রিয়াসকে রেখে যাওয়া ঠিক হবে না, সাথে করে নিয়ে যাওয়া প্রয়োজন। তাই আদিল প্রিয়াসকে ডেকে বলল, আয় আমাদের সাথে। ঈশান পাশ থেকে দুষ্টু হাসি হেসে বলল, আজকে কোনোভাবেই শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া হবে না। আহা বন্ধু, দুঃখ হচ্ছে তোর জন্য। আদিল ঈশান রুম থেকে বের হওয়ার সাথে সাথে ইরা উঠে গিয়ে রুমের দরজা আটকে দেয়। আয়রা যেভাবে পড়ে আছে মনে হচ্ছে সারা রাতে আর জ্ঞান ফিরবে না। বিষয়টা মোটেও খারাপ নয়, মোটামুটি ভালো লক্ষণ। এই সুযোগে রুমটাকে ভালোভাবে দেখা যাবে, তারপর না হয় সময় বের করে রতন মিয়ার রুমে যাওয়া যাবে। এর মাঝে পারুল এসে দরজায় কড়া নাড়ল আর ডেকে বলল, আপামনি রাতের খাবার খাইবেন না? এত কিছু টেনশনে ইরা যুথির খাওয়ার কথায় ভুলে গিয়েছিল। পারুলকে ইরা বলল তাড়াতাড়ি করে খাবারটা যেন রুমে নিয়ে এসে দেয়। পারুল তাড়াতাড়ি করে নিচে গিয়ে খাবারের সবকিছু ওপরে ইরা রুমে রেখে যায়। ইরা আর যুথি খাবারগুলো ভেতরে নিয়ে দরজা আটকা দেবে, তখনই পারুলকে ডেকে বলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে। পারুল আচ্ছা বলে চলে যায়। ইরা আর যুথি মিলে পুরো ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করতে শুরু করলো। যদি কোনো প্রমাণ পেয়ে যায়, রুমে অনেক বেশি আসবাবপত্র, কোনটা রেখে কোনটা খুঁজবে। ইরা কাবার্ড খুললো আর যুথি রুমের সব জায়গা খুঁজতে লাগলো।
যদি কিছু মিলে যায়। কাবার্ডের এত জামা কাপড় দেখে ইরা বেশ অবাক হয়। এ বাড়িতে তো তেমন কেউ থাকে না, তাহলে এত জামা কাপড় কার? বেশিরভাগ শার্ট আর টি শার্টগুলো কালো। আদিলের রুমের কাবার্ড যেভাবে গোছানো ছিল ঠিক সেইভাবে। জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে সবগুলোই আদিলের। ইরা সব জামা কাপড় অগোছালো করলো, একটা একটা করে দেখলো সবগুলো টি শার্ট গুলোকে। ইরার চোখে হঠাৎ করে পড়ে যায় একটা লকেট। লকেটটা ছেঁড়া। ভালোভাবে নজর ঘোরাতে দেখে এই লকেটটাকে সে চেনে, কোথায় যেন দেখেছে। ইরার মস্তিষ্কে তখনই হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।